সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। বৈশ্বিক মহামারীতে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক পরিচালিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি তাজুল ইসলাম, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, চট্টগ্রাম কলেজ, চট্টগ্রাম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফেলিয়ার্স অফ ইউএনও, জাতিসংঘের যে ব্যর্থতাগুলো আছে সেই ব্যর্থতা নিয়ে আমরা কথা বলবো। আজকে তোমাদের সাথে আমার ষষ্ঠ ক্লাস। আজকে তাহলে আমরা কথা না বাড়িয়ে আমাদের আলোচ্য বিষয়ের দিকে একটু মনোনিবেশ করি। প্রিয় শিক্ষার্থীরা, ইউএনও বা ইউনাইটেড নেশন অর্গানাইজেশন, যে জাতিসংঘ, সেই জাতিসংঘ সম্পর্কে আমরা মোটামুটি সবাই জানি। তারপরেও আমি জাতিসংঘ কেন হলো সে সম্পর্কে একটু আলোচনা করি তোমাদেরকে আরেকটু সমৃদ্ধ করার জন্য। জাতিসংঘ কেন হলো, কিভাবে হলো, সেই বিষয়টা বোঝার জন্য তোমাদের একটু পেছনে যেতে হবে। আমরা জানি 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল। প্রথম বিশ্বযুদ্ধ 4 বছর স্থায়ী হয়েছিল, 1914 থেকে 1918। 1918 সালে প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়। প্রথম বিশ্বযুদ্ধ উত্তর বিশ্বব্যাপী একটা সংগঠন করার প্রয়োজনীয়তা অনুভব করে বৈশ্বিকভাবে, যেন বিশ্ববাসী আর কখনো যুদ্ধের সম্মুখীন না হয় বা যুদ্ধের পরিস্থিতির সৃষ্টি না হয়। সেই প্রত্যাশায় নিয়ে 1919 সালে একটি সংগঠনের আবির্ভাব হয়। সেটা সম্পর্কে আমরা সবাই জানি, লিগ অব নেশন বা জাতিপুঞ্জ। 1920 সাল থেকে এটা আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। কিন্তু যে প্রত্যাশা নিয়ে লিগ অব নেশন হয়েছিল বা জাতিপুঞ্জ হয়েছিল, সেই প্রত্যাশা একেবারে সম্পূর্ণভাবে পূরণ করতে আমরা পারিনি। কেন পারিনি? না পারার পেছনে অনেক কারণ ছিল। যে তৎকালীন সময়ে বিশ্ব রাজনীতিতে যারা ডিসিশন মেকার ছিল, যারা সিদ্ধান্ত দিত, তাদের মধ্যে অনেক জায়গায় ঐক্যমত্যে পৌঁছাতে পারেনি। তারা একটা প্ল্যাটফর্মে আসতে পারেনি, যার কারণে বিশ্ববাসী যে কাঙ্ক্ষিত সংগঠন, যে শান্তি প্রতিষ্ঠার সংগঠন, সেই সংগঠন জাতিপুঞ্জ খুব কম সময়ের মধ্যে একেবারে বড় ধরনের একটা ব্যর্থতায় পরিচয় দিয়েছে। 1939 সালে, অর্থাৎ 20 বছরের মাথায় আবার বিশ্ববাসীকে নতুন একটি যুদ্ধের সাক্ষী হতে হয়েছে। সেই যুদ্ধ সম্পর্কে আমরা জানি, দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1939 সালে শুরু হয়, 1945 সালে শেষ হয়। যাই হোক, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঘটনা আমরা যাব না। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে ব্যাপক ধ্বংসযজ্ঞ, যে ব্যাপক ধ্বংসলীলা, ওখান থেকে মানব জাতিকে মুক্তির জন্য তৎকালীন বিশ্ব নেতৃবৃন্দ এবং সারা বিশ্বের গরিব রাষ্ট্রগুলো, যে রাষ্ট্রগুলো সদ্য স্বাধীনতা পেয়েছে তারা সহ সর্বস্তরের মানুষের মধ্যে এমন একটি সংগঠনের প্রয়োজনীয়তা অনুভব করলো যে অদূর ভবিষ্যতে যেন বিশ্ববাসীকে মৃত্যুপুরী বা ধ্বংস যজ্ঞের সম্মুখীন হতে না হয়। সেজন্য অনেক আলোচনার পর, অনেক পরিকল্পনা সাপেক্ষে একটি নতুন সংগঠন দাঁড় করায় অনেকগুলো সম্মেলনের মাধ্যমে 1945 সালে 24শে অক্টোবর যে নতুন একটি সংগঠনের যাত্রা হয়, সেই সংগঠন হচ্ছে ইউনাইটেড নেশন অর্গানাইজেশন, জাতিসংঘ। তো জাতিসংঘ প্রতিষ্ঠা হয়েছিল বিশ্ব শান্তির জন্য, এটা আমরা সবাই জানি, যাতে বিশ্ববাসীকে আর কখনো যুদ্ধ দেখতে না হয়। প্রতিষ্ঠার উত্তর আমরা জাতিসংঘের অনেকগুলো সফলতাও দেখেছি। তবে চুলছেরা বিশ্লেষণ করলে, সূক্ষ্মদৃষ্টি দৃষ্টি দিয়ে বিশ্লেষণ করলে আমরা বুঝতে পারবো জাতিসংঘের সফলতার চেয়ে ব্যর্থতার অংশটা বেশি, বা ব্যর্থতার পরিমাণটা অনেকটা বেশি। তারপর আমরা একটু এদিকে দেখি যে কি উদ্দেশ্যে কেন জাতিসংঘ গঠন করা হয়েছিল। আমরা একটু স্লাইডের দিকে যাই। The UN was established after World War II, দ্বিতীয় বিশ্বযুদ্ধ উত্তরে জাতিসংঘ প্রতিষ্ঠা হয়েছিল, উইথ এইম অফ প্রিভেন্টিং ফিউচার ওয়ার, অর্থাৎ ভবিষ্যতে যেন আর কখনো যুদ্ধের সম্মুখীন হতে না হয় বিশ্ববাসীকে, সেজন্য এটা হয়েছিল। সাকসিডিং দ্য ইনএফেক্টিভ লিগ অফ নেশনস, অর্থাৎ অকার্যকর যে জাতিপুঞ্জ,
সেটার উত্তরসূরি হিসেবে সেটার পরবর্তীতেই জাতিসংঘ হয়েছে। দ্য ইউনাইটেড নেশনস ইউএন ইজ অ্যান ইন্টারগভর্নমেন্টাল অর্গানাইজেশন। এটা হচ্ছে আন্তঃরাষ্ট্রীয় একটা সংগঠন দ্যাট এইমস টু মেইন ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড সিকিউরিটি। এটা হচ্ছে আন্তঃরাষ্ট্রীয় একটি সংগঠন যার উদ্দেশ্য হচ্ছে বৈশ্বিক শান্তি এবং নিরাপত্তা, ডেভেলপ ফ্রেন্ডলি রিলেশনস অ্যামং নেশনস, বিভিন্ন জাতির মধ্যে একটা বন্ধুত্ব ভাবাপন্ন সম্পর্ক তৈরি করা, সিভ ইন্টারন্যাশনাল কোঅপারেশন, আন্তর্জাতিক সহযোগিতা সৃষ্টি করা, অর্জন করা, অ্যান্ড বি সেন্টার ফর হারমোনাইজিং দ্য অ্যাকশনস অফ নেশন, এবং বিভিন্ন জাতির মধ্যে, বিভিন্ন গোষ্ঠীর মধ্যে, সম্প্রদায়ের মধ্যে একটা মেলবন্ধন তৈরি করা। It is the largest and most familiar, most internationally represented and most powerful intergovernmental organization in the world. এটা হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় একটা আন্তঃরাষ্ট্রীয় সংগঠন এবং বড় বিশ্ববাসীকে প্রতিনিধিত্বকারী একটা সংগঠন। তাহলে আমরা জানলাম জাতিসংঘ কেন হয়েছে। এই স্লাইডের মাধ্যমে আমরা মোটা দাগে জাতিসংঘের লক্ষ্য, উদ্দেশ্য সবকিছুই পেয়ে গেছি। তাহলে আমরা যাব সামনে ফেলিওর অফ ইউএন। তো জাতিসংঘের যে সমস্ত ব্যর্থতাগুলো আছে সেই ব্যর্থতা সম্পর্কে আমরা একটু দেখব কি কি ব্যর্থতা আছে। আমি, প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ইমেজটা একটু খেয়াল করো। এখানে দেখবে যে একটা লোক একটা গিরিখাত, একটা বিশাল একটা অংশ থেকে আরেকটা অংশে, মানে এটা কোনো জাহাজ বা কোনো কিছু হতে পারে, এক জায়গা থেকে অন্য জায়গায় লাফ দিচ্ছে, যে এটাতে পৌঁছাতে পারলে সে সফল হবে আর অন্যতায় সে বিফল হবে, ব্যর্থ হবে। যাই হোক, আমরা দেখি তাহলে আমরা কতটুক জাতিসংঘের মাধ্যমে ব্যর্থতা পেয়েছি, জাতিসংঘের গ্লানি কতটুক, সেটা সম্পর্কে আমরা একটু দেখি। প্রিয় শিক্ষার্থীরা, যে প্রথম যে ব্যর্থতা আমাদের চোখে আসছে সেটা হচ্ছে টেরোরিজম বা সন্ত্রাসবাদ নির্মূলের ক্ষেত্রে বা হ্রাসের ক্ষেত্রে যে ব্যর্থতা, সেই সম্পর্কে আমাদের জাতিসংঘের ব্যর্থতা এটা বড় আকারে বিশ্ববাসীকে নাড়া দিচ্ছে। আসলে সন্ত্রাসবাদে কেন জাতিসংঘ ব্যর্থ হচ্ছে? তো সন্ত্রাসবাদে জাতিসংঘ ব্যর্থ হওয়ার যে সমস্ত কারণগুলো আমরা দেখছি, যে এর পেছনে অনেকগুলো কারণ আছে। এক নম্বর হচ্ছে পুঁজিবাদী শক্তি যখন সারা বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে এবং সমস্ত বিশ্বের সিদ্ধান্তগুলো বা অর্থনীতির যে বিষয়গুলো, রাজনীতির যে বিষয়গুলো, সমাজনীতির, সংস্কৃতির যে বিষয়গুলো একটা জায়গা থেকে হচ্ছে, একটা জায়গা থেকে ফাইনালাইজ হচ্ছে, চূড়ান্ত হচ্ছে, এবং অন্যান্য রেস্ট অফ দি ওয়ার্ল্ডকে কোনো পাত্তাই দেওয়া হচ্ছে না, কোনো গুরুত্বই দেওয়া হচ্ছে না, স্বাভাবিকভাবে বঞ্চিত সম্প্রদায়ের মধ্যে একটা ক্ষোভ জন্মাবে। সেই ক্ষোভ থেকে সন্ত্রাসবাদের সৃষ্টি হয়, এটা একটা কারণ। আর সন্ত্রাসবাদের, আমি আগের একটা ক্লাসে তোমাদেরকে বলেছি, সন্ত্রাসবাদের সার্বজনীন যে সংজ্ঞা সেটা আমরা এখন নির্ধারণ করতে পারি। কিছু ক্ষেত্রে সন্ত্রাসবাদ নিয়েও প্রশ্ন আছে, এটা অনেক বড় ধরনের প্রশ্ন আছে, কেননা অনেক রাষ্ট্রের কাছে যে কার্যক্রম সন্ত্রাসী কার্যক্রম, আবার সাধারণ জনগণের কাছে সেই কার্যক্রম সন্ত্রাসী নয়। যেমন আমি উদাহরণ হিসেবে বলেছিলাম, এখনো বলছি, যে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভের জন্য আমাদের বাংলাদেশে দেশপ্রেমিক যে যুবক, দেশপ্রেমিক যে সম্প্রদায়, সেই সম্প্রদায় যে আন্দোলন করেছিল, যেমন মাস্টারদা সূর্য সেন, প্রীতিলতা ওয়াদ্দেদার, প্রফুল্ল চাকি, এই সমস্ত বিপ্লবী দেশপ্রেমিক যারা ছিলেন, তারা তো দেশের স্বাধীনতার জন্য, দেশের শান্তির জন্য, ব্রিটিশদেরকে বিতাড়িত করার জন্য, দেশের শোষণ মুক্তির জন্য আন্দোলন করেছিল ব্রিটিশদের বিরুদ্ধে। এই সমস্ত বিপ্লবী দেশপ্রেমিক মানুষগুলো আমাদের কাছে জাতীয় বীর, কিন্তু ব্রিটিশদের কাছে তারা হচ্ছে সন্ত্রাসী। আবার 1971 সালে যারা মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করেছে বাংলাদেশকে স্বাধীন করার জন্য, তারা আমাদের দেশের জাতীয় বীর, মুক্তিযোদ্ধা। পাকিস্তানের চোখে তৎকালীন সময়ে তারা ছিল সন্ত্রাসী, বিচ্ছিন্নতাবাদী। ঠিক একইভাবে কাশ্মীরে যারা স্বাধীনতার পক্ষে কথা বলছে, তারা এখন কাশ্মীরি জনগণের জন্য তারা জাতীয় বীর, কিন্তু ভারতীয় চোখে, ভারত রাষ্ট্র অব দি ভারতের
ভারতবাসীর কাছে বা ভারত সরকারের কাছে তারা হচ্ছে বিচ্ছিন্নতাবাদী বা সন্ত্রাস। তাহলে কেন সন্ত্রাসবাদের প্রসার হচ্ছে বা কেন সন্ত্রাসবাদ কমছে না, এটার পেছনে যে কারণগুলো আমরা দেখছি, এই জাতিসংঘ বিশ্ববাসীর যে আস্থার জায়গা, বিশ্ববাসী অনেক আশা আকাঙ্ক্ষা থেকে যে সংগঠনটা তৈরি করেছিল, সেই সংগঠনটা যদি প্রত্যেক মানুষকে, প্রত্যেক সম্প্রদায়কে, প্রত্যেক রাষ্ট্রকে তার ন্যায্য অধিকার, ন্যায্য পাওনা বুঝিয়ে দিতে পারত, তাহলে হয়তো সন্ত্রাসবাদ থাকতো না। এবং জাতিসংঘ যদি উন্নত রাষ্ট্রগুলোর যে সমস্ত রাষ্ট্র জাতিসংঘের স্থায়ী পরিষদের সদস্য এবং যে রাষ্ট্রগুলো জাতিসংঘকে বেশি চাঁদা দেয় তাদের ক্রীড়ানকে পরিণত না হতো, যদি নিরপেক্ষভাবে তার যে কার্যক্রম সেগুলো নির্বাহ করত, আমেরিকা বা ফ্রান্স, ব্রিটেন, চায়না, রাশিয়া এই সমস্ত রাষ্ট্রগুলোর ক্রীড়ানকে যদি পরিণত না হতো, তাহলে বিশ্বের সন্ত্রাসবাদ অনেকাংশে কমে যেত। এটা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে সন্ত্রাসবাদ প্রতিষ্ঠার ক্ষেত্রে জাতিসংঘের একটা প্রচ্ছন্ন ভূমিকা রয়েছে। তো সন্ত্রাসবাদ প্রতিষ্ঠার ক্ষেত্রে জাতিসংঘ নিরপেক্ষভাবে যদি বিশ্ববাসীকে তাদের অধিকারগুলো সুসম্পন্ন করতে পারত, সমুন্নত রাখতে পারত, অধিকারগুলো পৌঁছে দিতে পারত, তাহলে বিশ্বে আর সন্ত্রাসবাদ থাকতো না বা অনেকাংশে কমে যেত। তাহলে আমরা পরের দিকে যাই। পরে কি আছে? নিউক্লিয়ার পলিপারেশনস, অর্থাৎ পরমাণু যে বিস্তার, পরমাণুর যে প্রসার, সেই প্রসার জাতিসংঘ করতে পারেনি। বিশ্ববাসী বিংশ শতাব্দীর মাঝামাঝি বিশাল এক দুর্যোগের সাক্ষী হয়েছে। খুব কম সময়ের মধ্যে বিশ্ববাসীকে দুটি শহর, সুসজ্জিত, সুপরিকল্পিত, সুসজ্জিত দুটি শহরকে ধ্বংসস্তূপে পরিণত করা হয়েছে এই ম্যান ডিস্ট্রাকশন ওয়েপন, মানব বিধ্বংসী অস্ত্র, নিউক্লিয়ার অস্ত্র বা পরমাণু অস্ত্র। এই অস্ত্র আমরা জানি জাপানের হিরোশিমা এবং নাগাসাকিতে মার্কিন যুক্তরাষ্ট্র খুব কম সময়ে লিটল বয় এবং প্যাটম্যান নামক দুটি বোমার মাধ্যমে একেবারে ধ্বংসস্তূপে পরিণত করেছে, মৃত্যুপুরীতে পরিণত করেছে। এমনকি ওই জায়গাগুলোতে হিরোশিমা এবং নাগাসাকিতে এখনো ওই জাতিসংঘের যে রেডিয়েশন, সেই রেডিয়েশনের কারণে এখনো বিকলাঙ্গ মানুষের সংখ্যায় বেশি, বা নতুন যে শিশুগুলো পৃথিবীতে আসছে তাদের বিভিন্ন ধরনের অটিজম বা বিকলাঙ্গের যে ভাব, সেই এটাই বেশি। যাই হোক, তো এই নিউক্লিয়ার পলিপারেশন 1945 সালের যখন জাতিসংঘ হয়েছে, তখন 1945 সালের 24শে অক্টোবর জাতিসংঘ হয়েছে। আর বিশ্ববাসী নিউক্লিয়ার যে এক্সপ্লোশন, পরমাণুর যে বিস্ফোরণ বা পরমাণুর যে ধ্বংসযজ্ঞ, সেটা দেখেছে, সেটা সাক্ষী হয়েছে 1945 সালের 6ই আগস্ট এবং 9ই আগস্ট। তার মানে 2 মাসের কম সময়ের মধ্যেই, বা 2 মাসের মধ্যে জাতিসংঘ প্রতিষ্ঠার 2 মাস আগে বিশ্ববাসীকে একটা ব্যাপক ধ্বংসযজ্ঞ সাক্ষী হতে হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে, এরকম একটি বড় খারাপ, বড় নেতিবাচক নজির, এই নজিরের সাক্ষী হওয়ার পরেও যে প্রতিষ্ঠানকে মানুষ তাদের শান্তির জন্য, জাতিগুলো তাদের শান্তির জন্য, মানব জাতি তাদের শান্তির জন্য প্রতিষ্ঠা করেছিল, সেই জাতিসংঘ আর যেন নিউক্লিয়ার পলিপারেশন না হয়, পরমাণুর বিস্তার না হয়, পরমাণু যেন বেপরোয়াভাবে বিভিন্ন রাষ্ট্রের হাতে চলে না যায়, সেজন্য কার্যকরী কোনো উদ্যোগ গ্রহণ করতে পারেনি। ইভেন পরবর্তীতে খুব কম সময়ের মধ্যে আমরা দেখছি 50-এর দশকে রাশিয়া পরমাণুস্ত্র অর্জন করেছে, তারপর চায়না 70-এর দশকে পরমাণু সক্ষমতা অর্জন করেছে, তারপর ব্রিটেন, ফ্রান্স এগুলো 60-এর দশকে পরমাণু সক্ষমতা আসছে, ভারত 1974 সালে পরমাণু অর্জন করেছে, পাকিস্তানও পরবর্তীতে 1998 সালে পরমাণু বিস্ফোরণ ঘটিয়েছে। তো জাতিসংঘ যদি নিরপেক্ষভাবে তাদের সত্যিকারের অভিভাবক সুলভ
বা সত্যিকারের একটি সত্যিকারের একটা মানব জাতির সংগঠন হিসেবে দায়িত্ব পালন করতে পারত, তাহলে হয়তোবা এই নিউক্লিয়ার পলিপারেশন যে হচ্ছে সেটা আর হতো না। বর্তমান সময়ে অনেকগুলো জাতি যাতে এই নিউক্লিয়ার পলিপারেশন বা পরমাণু যে অস্ত্রের যে রোধ বা বিস্তার সেটার দিকে আরো বেশি এগোচ্ছে। আমরা জানি উত্তর কোরিয়া, মধ্যপ্রাচ্যের মধ্যে ইরান, তারপর ইসরায়েল, যেটি মধ্যপ্রাচ্যের অশান্তির বটবৃক্ষ বলা যায়, সেই ইসরায়েলের মধ্যে অনেকগুলো পরমাণু বোমা আছে, প্রায় বিভিন্ন পরিসংখ্যানে আসছে 500-র বেশি পরমাণু বোমা আছে। তাহলে এই যে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে পরমাণু যে বিস্তার, এই বিস্তারটা জাতিসংঘ রোধ করতে পারে। পাছে কি হতে পারে, যে কোনো সময় যদি বিশ্বে আবার কখনো যুদ্ধ তৈরি হয় বা যুদ্ধ সংগঠিত হয়, তাহলে বিশ্ববাসী হয়তো এই যে সুপ্রতিষ্ঠিত যে সভ্যতা, সেই সভ্যতা হয়তো একেবারে ধ্বংসের দিকে চলে যাবে। আমরা একটু এদিকে গেলে আমরা বুঝতে পারবো স্লাইডের দিকে। At the creation of the UN in 1945, the United States was the only nations in the world to own and test nuclear weapons. 1945 সালে যখন জাতিসংঘ প্রতিষ্ঠা হয়, তখন বিশ্বে শুধু মার্কিন যুক্তরাষ্ট্রের পরমাণুস্ত্র ছিল। In 70, the Nuclear Non-Proliferation Treaty was signed by 190 nations, including 5 nations that admitted to owning nuclear weapons. 70 সালের দিকে 190টি জাতি নিউক্লিয়ার নন পলিপারেশন পরমাণু অস্ত্র রোধ করার জন্য একটা চুক্তি করেছে, যেখানে পরমাণু অস্ত্র অর্জনকারী 5টি রাষ্ট্র ছিল। তারাও চেয়েছিল যে বিশ্বে আর কোনো পরমাণু অস্ত্রের বিস্তার হবে না বা রোধ করা হবে। ডেসপাইট দিস ট্রিটি, এই চুক্তির পরেও নিউক্লিয়ার স্টক ফাইল, পরমাণুস্ত্রের যে মজুদ সেটা রিমেইনস হাই, এটা মজুদ রয়েছে প্রচুর পরিমাণে। অ্যান্ড নিউমারাস নেশনস কন্টিনিউ টু ডেভেলপ, অনেকগুলো জাতি এই পরমাণুস্ত্রের যে ডেভেলপমেন্ট, যে বৃদ্ধি সমৃদ্ধি সেটা করে যাচ্ছে। দিস ডেভাস্টেটিং ওয়াপন্স ইনক্লুডিং নর্থ কোরিয়া, এই ধ্বংসাত্মক অস্ত্র যে সমস্ত রাষ্ট্রগুলো এখন তৈরি করে যাচ্ছে, জাতিসংঘের স্থায়ী পরিষদের 5টি রাষ্ট্র বাদে, নর্থ কোরিয়া, ইসরায়েল, পাকিস্তান, ইন্ডিয়া, এই রাষ্ট্রগুলোর মধ্যে পরমাণুস্ত্র আছে। The failure of non-proliferation treaty details the ineffectiveness of United Nations and their inability to enforce crucial rules and regulations on offending nations. যে কথাটা আমি বলছি, যে সঠিক রুলস এবং রেগুলেশনের অভাবেই নিউক্লিয়ার পলিপারেশন, যেটা পরমাণুর যে বিস্তার, সেটা হয়ে যাচ্ছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমাদেরকে আমি বুঝাতে পেরেছি কেন জাতিসংঘ ব্যর্থ, কোন কোন জায়গায় ব্যর্থ হয়েছে। ভেটো পাওয়ার আমরা যেই পিকচারটা দেখছি, এটা এখানে দেখছি চায়না, যার ভেটো ক্ষমতা আছে। আরো পাশাপাশি অনেকগুলো রাষ্ট্রের প্রতিনিধি দেখছি, রিপ্রেজেন্টেটর আছে এখানে। তো ভেটো পাওয়ারটা হচ্ছে, ভেটো শব্দের অর্থ আমি মানি না, আবিধানিকভাবে ভেটো মানে আমি মানি না। তো ভেটো নিয়ে আমাদের তোমরা একটু সূক্ষ্মভাবে খেয়াল করলে বুঝতে পারবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর আমরা পেয়েছি একটি বিশাল বিশ্ববাসীর একটা আস্থার সংগঠন, ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন, জাতিসংঘ। পরবর্তীতে স্নায়ুযুদ্ধ হয়েছে, বিশ্বে অনেক পরিবর্তন আসছে। স্নায়ুযুদ্ধ শেষ হয়ে গেছে 1991 সালে। তারপর বিশ্ব রাজনীতিতে, অর্থনীতিতে অনেক ধরনের পরিবর্তন আসছে। যেমন পুঁজিবাদীকে আরো বেশি সুপ্রসন্ন করার জন্য, সুপ্রতিষ্ঠিত করার জন্য আসছে মুক্তবাজার অর্থনীতি। তারপর আসছে গ্লোবালাইজেশন, এরকম আরো অনেকগুলো বিষয়ের সাথে আমরা পরিচিত হয়েছি। কিন্তু একটা জায়গায় বিশ্ব রাজনীতিতে বিভিন্ন ভাবে আমরা সংস্কার আনার চেষ্টা করলেও একটা জায়গায় আমরা সংস্কার আনিনি, সেটা হচ্ছে নিরাপত্তা পরিষদের স্থায়ী যে পরিষদ আছে, স্থায়ী যে ইয়াটা আছে, স্থায়ী পরিষদ,
ওই জায়গায় আমরা সংস্কার আনিনি। অর্থাৎ নিরাপত্তা পরিষদে যে সমস্ত 5টি স্থায়ী সদস্য আছে তাদের যে এক্সপেনশনটা, তাদের যে প্রসারটা, সেই প্রসারটা বিশ্ববাসী করতে পারেনি, বিশ্ব রাজনীতির কারণে হোক বা বিশ্ব যে কোনো কারণে হোক, এটা আমরা করতে পারিনি। এটা আমাদের বড় ধরনের ব্যর্থতা। তো এই ভেটো পাওয়ারের কারণে বা ভেটো পাওয়ারের যে অন্তর্নিহিত জটিলতা, ভেটো পাওয়ারের মধ্যে যে ইন্টারনাল পলিটিক্স রয়েছে, পলিটিক্স রয়েছে, যে একটা রয়েছে, অস্পষ্টতা রয়েছে, সেই কারণেও জাতিসংঘ ব্যর্থ হচ্ছে। যেমন এখানে বলা আছে যে জাতিসংঘের স্থায়ী যে নিরাপত্তা পরিষদের স্থায়ী যে সদস্যরা আছে, তাদের যে কেউ যদি ভেটো দেয় কোনো একটা রেজুলেশনে, কোনো একটা প্রস্তাবে, তাহলে ওই প্রস্তাব নাল এন্ড ভয়েড হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। এই যে একটা অগণতান্ত্রিক যে সিস্টেম, জাতিসংঘের সদস্য রাষ্ট্র হচ্ছে 193টি রাষ্ট্রের মধ্যে 192টি যদি একদিকে কথা বলে, আর ব্যাঠো ক্ষমতা আছে ওরকম কোন রাষ্ট্র যদি ওটাকে নাকচ করে, তাহলে ওটার সাথে সাথে বাতিল হয়ে যাচ্ছে। এই যে সিস্টেমটা, যে গণতান্ত্রিক যে ফরম্যাট, এই সিস্টেমের কারণে জাতিসংঘ অনেকাংশেই ব্যর্থ হচ্ছে। এটা জাতিসংঘের অন্যরকম একটি ব্যর্থতা। এই যে আমরা এখানে দেখছি ইমেজের মধ্যে অনেকগুলো, আমরা খুব সম্ভবত তোমরা বুঝতে পারছো যেগুলো গণকবর বা কবরের এই ইমেজ। এই যে ম্যাসাকার, এই গণহত্যা বা বিশ্বের বিভিন্ন জায়গায় যে গণহত্যা হয়েছে, এগুলোর বিষয়ে আমরা বিশেষ করে জাতিসংঘ থেকে কোনো সঠিক দিক নির্দেশনা পায়নি। জাতিসংঘ শুধু নিন্দা প্রস্তাবের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। তো এই সমস্ত অবৈধ গণহত্যাকে প্রশ্রয় দেওয়া হয়েছে নিন্দার মাধ্যমে। ইসরায়েলের মাধ্যমে গণহত্যা হচ্ছে, তারপর কাশ্মীরে গণহত্যা হচ্ছে, আরো পৃথিবীর অনেকগুলো রাষ্ট্রে, নাইজেরিয়ায় গণহত্যা হয়েছে, রুয়ান্ডায় গণহত্যা হয়েছে, তারপর ভিয়েতনামে গণহত্যা হয়েছে। এই সমস্ত গণহত্যাগুলোকে জাতিসংঘ ক্লারিফাই করে, যারা গণহত্যার সাথে সম্পৃক্ত তাদেরকে সঠিকভাবে যুদ্ধ অপরাধের বিচার বা যুদ্ধ অপরাধের আওতায় এনে, নুরেমবার্গ ট্রাইব্যুনালের আওতায় এনে তাদেরকে শাস্তির সম্মুখীন করতে পারেনি। ফলশ্রুতিতে এই গণহত্যার প্রবণতা মানুষের মধ্যে আরো বেড়ে গেছে, এবং এই যে বিচারহীনতার যে একটা সংস্কৃতি বৈশ্বিকভাবে, সেটা আরো বেশি পরিমাণে বেগবান হচ্ছে। হ্যাঁ, প্রিয় শিক্ষার্থীরা, আমরা জাতিসংঘ যে জায়গাগুলোতে বা যে অঞ্চলগুলোতে ব্যর্থতার পরিচয় দিয়েছে, সেই অঞ্চলগুলো আমি একটু ক্লারিফাই করার চেষ্টা করেছি। এটা হচ্ছে এই যে ইমেজটা আমি দেখাচ্ছি, এই যে তোমরা দেখছো ইমেজ, এই ইমেজের মধ্যে অনেকগুলো শিশু এবং একজন লোক ওই ভ্যানে করে, ঠেলায় করে তাকে নিয়ে যাচ্ছে। এটা এই যে নৃতাত্ত্বিক ক্লিনসিং, জাতিগত যে উচ্ছেদ হত্যাকাণ্ড, এটা ক্যামারুজে হয়েছিল। এই ক্যামারুজে এই যে হত্যাযজ্ঞ হয়েছে, এরকম হত্যাযজ্ঞ আমরা যদি দেখি ভিয়েতনামে হয়েছে, তারপর আর ইরাকে কুর্দিদেরকে সাদ্দাম হোসেন একসময় হত্যা করেছে বেছে বেছে। তারপর আর এরকম অনেক উদাহরণ দেওয়া যাবে যে রাষ্ট্রগুলোতে, যেমন বার্মা বা মায়ানমারে রোহিঙ্গাদেরকে মায়ানমার সরকার বিতাড়িত করছে এবং তাদেরকে গণহত্যা, ওখানে বিভিন্ন পরিসংখ্যানে আসছে, বিভিন্ন গবেষণায় আসছে, বিভিন্ন তদন্তে আসছে, ওখানে গণহত্যা সংঘটিত হয়েছে। এই জায়গাগুলোতে জাতিসংঘ আসলে সঠিক ভূমিকা রাখতে পারে নাই, সঠিক যে সিদ্ধান্ত সেটা দিতে পারে নাই, তাদের বিচার হয়নি। এখন আমরা দেখছি এরকম বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে জাতিসংঘ শুধু নিন্দা প্রস্তাব করেছে, একটা নিন্দা প্রস্তাব করেই তাদের দায়িত্ব ওখানে শেষ করে দিয়েছে। এই যে এই জায়গাগুলোতে যে ব্যর্থ হয়েছে,
সেই ব্যর্থতা আরো বেশি তাদেরকে ব্যর্থতার দিকে ধাবিত করেছে। কোল্ড ওয়ার বা স্নায়ুযুদ্ধ, স্নায়ুযুদ্ধে সম্পর্কে তোমাদেরকে একটা ক্লাসে আমি বলেছি, বিস্তারিত আলোচনা করেছি। তারপরেও এখানে যেহেতু বিষয়টা আসছে আমি আরেকটু বলছি। স্নায়ুযুদ্ধ আসলে যুদ্ধ নয়, যুদ্ধ ভাব, যুদ্ধ অবস্থা। প্রকৃতত্বে যে কনভেনশনাল ওয়ার বলা হয়, যে আমরা যে যুদ্ধ বলি, গোলা বারুদ নিয়ে অস্ত্র শস্ত্র নিয়ে দুপক্ষকে ঘায়েল করার যে প্রথা যুদ্ধে, সেই ওরকম যুদ্ধ নয়। যুদ্ধ ওটা হচ্ছে যুদ্ধ ভাব, অর্থাৎ দুটি শক্তির মধ্যে যুদ্ধ ভাব, মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়া। অন্যভাবে বললে, আদর্শগত দিক থেকে যদি আমি ক্লারিফাই করি, পুঁজিবাদ এবং সমাজতন্ত্রের মধ্যে যে যুদ্ধ, যে দ্বন্দ্ব, সেটাকে আন্তর্জাতিক রাজনীতির যারা বোদ্ধা আছেন, যারা পলিটিক্যাল থিঙ্ক ট্যাঙ্ক আছেন, রাজনীতির গবেষক আছেন, তারা স্নায়ুযুদ্ধ হিসেবে আখ্যায়িত করেছে। সহজ করে বললে, মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়ার মধ্যে পুঁজিবাদ এবং সমাজতন্ত্র বিস্তারকে কেন্দ্র করে বৈশ্বিকভাবে যে যুদ্ধ ভাব ছিল, বা যে যুদ্ধ হয়েছে, যে ছায়া যুদ্ধ হয়েছে, সেটাকে আমরা স্নায়ুযুদ্ধ বলতে পারি। এই যে স্নায়ুযুদ্ধটা 1945 থেকে 1991 পর্যন্ত এই যুদ্ধটা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে। মজার ব্যাপার হচ্ছে, একটু বলে রাখা ভালো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 1941 থেকে 1945 পর্যন্ত, তোমাদের একটু নোট করতে পারো, 1941 সালে রাশিয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেছে। যখন হিটলার রাশিয়া আক্রমণ করে, তখন এই দ্বিতীয় বিশ্বযুদ্ধে রাশিয়া অংশগ্রহণ করেছে, এর আগে রাশিয়া অংশগ্রহণ করে। তাহলে 1941 থেকে 1945 পর্যন্ত রাশিয়া এবং আমেরিকা কাঁধে কাঁধ মিলিয়ে একই রণাঙ্গনে যুদ্ধ করেছে, অর্থাৎ মিত্র শক্তির মধ্যে ছিল। রাশিয়া, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, এরা মিত্র শক্তির বড় শক্তিগুলোর মধ্যে ছিল। তো কিন্তু 1945 সালে যখন যুদ্ধ শেষ হয়, তখন আবার যে রাশিয়া এবং আমেরিকার মধ্যে যে দ্বন্দ্ব, সেটা মাথা ছাড়া দিয়ে ওঠে, বড় আকারে দেখা দেয়। যাই হোক, তো এই 1945 থেকে 91 পর্যন্ত বিশ্ববাসীকে যে স্নায়ুযুদ্ধের ভীতিটা, রাশিয়া এবং আমেরিকার মধ্যে যে কোনো সময় যুদ্ধ লেগে যাওয়ার মতো যুদ্ধ যে পরিস্থিতিটা, সারা বিশ্ববাসীকে এটা সাক্ষী হতে হয়েছে, এটা দেখতে হয়েছে। এবং বিশ্ব তখন কার্যত দুটি ব্লকে বিভক্ত হয়ে গিয়েছিল। একটা রাশিয়ান ব্লক, যেটাকে সমাজতান্ত্রিক ফ্রন্ট বা সমাজতান্ত্রিক ব্লক হিসেবে জানি, আর একটা হচ্ছে আমেরিকান বা পুঁজিবাদী ব্লক। এই যে বিশ্ব দুটি ব্লকে বিভক্ত হয়ে যাওয়া, এবং গরিব রাষ্ট্রগুলো অনেক সময় নিজের স্বকীয়তা হারিয়ে রাশিয়ার দিকে যেতে হয়েছে, অথবা আমেরিকার দিকে যেতে হয়েছে। আর যদি কোনো দিকে না যায়, যেমন আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, উনি বলেছিলেন, আমরা রাশিয়ার দিকেও নাই, আমরা আমেরিকার দিকেও নেই, আমরা যেখানে মানব মুক্তি যেখানে হয়, মানুষের সত্যিকারের মর্যাদা যেখানে আছে, সেখানেই আছি। অর্থাৎ যে নন অ্যালাইনমেন্ট মুভমেন্ট, ন্যাম প্রতিষ্ঠা হয়েছিল 1997 সালে, ওই জোটেই ছিলেন। যাই হোক, আমার আলোচনা ওদিকে নয়, আমার আলোচনার ফোকাস হচ্ছে এই কোল্ড ওয়ারের সময় যে সমস্ত বিশ্ববাসীকে যে সমস্ত খারাপ নজিরের সাক্ষী হতে হয়েছে, এগুলো জাতিসংঘ তখন কার্যত একেবারেই পুতুলের মতো ভূমিকায় ছিল, কোনো ধরনের ইফেক্টিভ কোনো ভূমিকা রাখতে পারেনি। যেমন 1962 সালে কিউবান ক্রাইসিস, কিউবায় একেবারে আমেরিকার নাকের ডগায় রাশিয়া ক্ষেপণাস্ত্র বা মিসাইল মোতায়েন করেছে। আবার 1965 থেকে 1975 পর্যন্ত ভিয়েতনামে একটা প্রক্সি ওয়ার হয়েছে আমেরিকা এবং রাশিয়ার মধ্যে, উত্তর কোরিয়ার মধ্যে প্রক্সি ওয়ার হয়েছে, জার্মানির মধ্যে প্রক্সি ওয়ার হয়েছে, এরকম অনেকগুলো জায়গায় রাশিয়া এবং আমেরিকার মধ্যে প্রক্সি ওয়ার হয়েছে। এই সমস্ত যুদ্ধের সম্মুখীন হয়তো বিশ্ববাসীকে হতে হতো না, যদি জাতিসংঘ সত্যিকার অর্থে ভূমিকা রাখতে পারে। আমরা দেখছি ইকোনমিক ডিসক্রিমিনেশনস, অর্থনৈতিক যে বৈষম্য, সেই বৈষম্য আমরা একেবারেই গত শতাব্দীর গোড়া থেকেই যে বৈষম্য ছিল, সেই বৈষম্য
ইকোনমিক বৈষম্যটা রয়ে গেছে। কিভাবে রয়ে গেছে আমরা ইমেজটা একটু দেখলেই বুঝতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, ইমেজটাতে অনেক কিছু শেখার আছে, তোমরা একটু খেয়াল করো। সামনে একজন একটা হুইল চেয়ারে বসে আছে, তারপর আরেকজন মহিলা জেন্টাল লেডি, তারপর একজন বিয়ার্ডম্যান দাড়িওয়ালা মানুষ, তারপর এখানে মনে হচ্ছে একেবারে এটা এশিয়ান হতে পারে, আর এটা হিজাব পরা একটা মহিলা, আর বয়স্ক ভদ্রলোক, মাথায় চুল নেই। শিক্ষার্থী এখানে তোমরা একটু খেয়াল করো, প্রত্যেকের মাথার উপরে ক্রস চিহ্ন দেওয়া আছে, কিন্তু একজনের মাথার উপরে টিকমার্ক দেওয়া আছে, রাইট চিহ্ন দেওয়া আছে, টিকমার্ক দেওয়া আছে। এর মাধ্যমে আমরা কি বুঝছি? এর মাধ্যমে আমরা বুঝছি, তোমরা একটু সূক্ষ্মভাবে খেয়াল করো, একটু চিন্তা করো, আমরা কি বুঝতে পারছি। এর মাধ্যমে আমরা বুঝছি এখানে যে কজনকে আমরা দেখছি ছবির মধ্যে, এখানে শুধু যে শ্বেতাঙ্গ লোকটা, যে লোকটা সুটেড বুটেড, অর্থাৎ যে লোকটা পশ্চিম ইউরোপের অথবা আমেরিকার লোক, সেই নমিনেটেড হয়েছে, সে সিলেক্টেড হয়েছে, সে কাজের হোক অথবা অন্য কোনো জায়গায় অ্যাপয়েন্টমেন্টের হোক বা অন্য কোনো যে কোনো একটা বিষয়ে হোক, বৈশ্বিকভাবে আমরা তাদেরকে বেশি প্রায়োরিটি দিচ্ছি, যারা পশ্চিম ইউরোপের অথবা নর্থ আমেরিকান, তাদেরকে প্রায়োরিটি দিচ্ছি। যেমনটা করে ইমেজের মধ্যে আমরা খুব সহজেই বুঝতে পারছি যে এখানে অনেকগুলো মানুষ থাকার সত্ত্বেও কাউকে সিলেক্ট না করে একজন ব্যক্তিকে আমরা সিলেক্ট করছি। কাকে? যে ব্যক্তি পশ্চিম ইউরোপের বা নর্থ আমেরিকার কালচারের দিক থেকে, পোশাক আশাকের দিক থেকে বা কাছাকাছি, তাকেই আমরা সিলেক্ট করছি, তাকেই বিশ্ববাসী সিলেক্ট করছে, অর্থাৎ ওয়ার্ল্ড পলিটিক্স তাকেই অ্যাভেল করে নিচ্ছে, অন্যদেরকে রিজেক্ট করছে। এই যে একটা ডিসক্রিমিনেশন, এশিয়ান হলে সে চাকরি পাচ্ছে না বা চাকরি ক্ষেত্রে পিছিয়ে, আফ্রিকান হলে সে চাকরি পাচ্ছে না, তাকে বিভিন্ন জায়গায় নিচ্ছে না, আবার ইউরোপিয়ান হলে সে বিভিন্ন আন্তর্জাতিক অর্গানাইজেশনগুলোতে, মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোতে সে চাকরি পাচ্ছে। এই যে একটা ডিসক্রিমিনেশন, এই ডিসক্রিমিনেশনটা আমরা হ্রাস করতে পারিনি। জাতিসংঘ কার্যত এই বৈষম্য হ্রাস করতে কোনো ধরনের ভূমিকা রাখতে পারে না, যার কারণে এটা একটা জাতিসংঘের সবচেয়ে বড় একটা ব্যর্থতা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখছো এখানে আমরা দেখছি দারফুর, এটা দারফুরের অনেকগুলো লোক এখানে। দারফুর একটা সুদানের পশ্চিমাঞ্চলীয় একটা প্রদেশ, ওখানে ওই সম্পর্কে আমরা মোটামুটি সবাই জানি। ওখানে দুটি সম্প্রদায়ের লোক থাকে, খ্রিস্টান সম্প্রদায় এবং মুসলিম সম্প্রদায়, মুসলিম আরব, সেমেটিক আরব গোত্রের লোক থাকে। তারা একসাথে দীর্ঘদিন ধরে শান্তিতে বসবাস করে আসছে, কোনো ধরনের সমস্যা হয়নি। তো আমরা জানি ব্রিটিশ শাসনের যে ডিভাইড এন্ড রুল, ওই ডিভাইড এন্ড রুল আমাদের ভারতীয় উপমহাদেশে ডিভাইড এন্ড রুল হয়েছে, যার কারণে আমাদের ভারতীয় উপমহাদেশের যে সম্প্রদায়গত যে কনফ্লিক্ট, যে কমিউনাল যে ব্যবস্থাটা, অর্থাৎ সাম্প্রদায়িকতার যে সিস্টেমটা, এটা ব্রিটিশরাই তৈরি করে গেছেন। ঠিক তেমনি ভাবে পশ্চিম সুদানের দারফুরে এই কমিউনাল কনফ্লিক্টটা, অর্থাৎ সাম্প্রদায়িকত যে বিদ্বেষ, সেটা ছড়িয়ে দিয়েছে তৎকালীন পরিবেশের শক্তিগুলো। তো এখানে যেটা আমরা দেখছি, জাঞ্জাবিদ আরব এবং নৃতাত্ত্বিক আফ্রিকানদের মধ্যে যে দ্বন্দ্ব, খ্রিস্টান এবং মুসলমানদের মধ্যে যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বে প্রায় 50,000-এরও বেশি মানুষ মারা গিয়েছে এবং অনেকেই উদ্বাস্তু হয়েছে, শরণার্থী হয়েছে বিভিন্ন জায়গায়। এই দারফুর সংকটের সঠিক সমাধান আমরা জাতিসংঘের মাধ্যমে পাইনি। জাতিসংঘ দারফুর সংকটের সঠিক সুদূর প্রসারী কোনো সমাধান দিতে পারেনি। এই জায়গায় জাতিসংঘ একটা বিশাল ব্যর্থতা রয়ে গেছে। রুয়ান্ডা ক্রাইসিসও, এই রুয়ান্ডাও একই রকম, এই ক্রাইসিসটাও জাতিসংঘের মাধ্যমে সমাধান হয়নি। ইরাক ক্রাইসিসে আমরা দেখি যে ইরাক সংকটে ইরাক
আমরা জানি ইরাক মধ্যপ্রাচ্যের একটি রাষ্ট্র। এই রাষ্ট্রে 3টি গোত্রের বসবাস, শিয়া, সুন্নি এবং কুর্দি। আমেরিকা 1991 সালে প্রথম উপসাগরীয় যুদ্ধে যখন ইরাক আক্রমণ করে, তারও আগে 1969 সালে বা তারও আগে ইরাকে যে জাতিগত যে বিদ্বেষ, জাতিগত যে সংঘাত, সেটা ছিল। সাদ্দাম হোসেন ইরাকের দ্বিতীয় বৃহত্তর জাতিগোষ্ঠী থেকে প্রেসিডেন্ট হয়েছে, অর্থাৎ সুন্নি সম্প্রদায় থেকে। ইরাকের 63%-এরও বেশি হচ্ছে শিয়া, সুন্নি হচ্ছে আর একটু কম, তারপরে একেবারেই 10% বা তার কাছাকাছি হচ্ছে কুর্দি। এই 3টি সম্প্রদায়ের মধ্যে শিয়া সবচেয়ে বেশি হলেও তারা রাষ্ট্রীয় মসনদে, রাষ্ট্রীয় ক্ষমতার কেন্দ্রবিন্দুতে তারা বসতে পারে। তো যা হোক, ফলশ্রুতিতে ইরাকের মধ্যে জাতিগত যে বিদ্বেষ, জাতিগত যে সংঘাত, সেটা একেবারেই ব্যাপক আকারে হয়েছে। গত শতাব্দীর মাঝামাঝি থেকে একেবারে শেষ পর্যন্ত এই দ্বন্দ্বটা বিশ্ববাসী দেখে আসছে। তো এই দ্বন্দ্বের সঠিক কার্যকরী কোনো সমাধান জাতিসংঘ দিতে পারেনি। সাদ্দাম হোসেন কুর্দিদেরকে আমরা জানি জীবাণু অস্ত্রের মাধ্যমে অনেকগুলো কুর্দি মেরে ফেলেছে, রাসায়নিক অস্ত্রের মাধ্যমে অনেকগুলো শিয়াকে শেষ করেছে, এবং শেষ পর্যন্ত সাদ্দাম হোসেন নিজেই বলতে গেলে এই যে গণতন্ত্র এবং মানবাধিকার এবং গণবিধ্বংসী অস্ত্র, এই সমস্ত ইস্যুতে আমেরিকা আক্রমণ করে সাদ্দাম হোসেনকে ফাঁসি দিয়েছে। যাই হোক, এই বিষয়গুলো বিশ্ববাসী জানে, কিন্তু জাতিসংঘ এই যে দীর্ঘদিন ধরে একটা অনাচার, দীর্ঘদিন ধরে একটা যে অত্যাচার ছিল রাষ্ট্রীয়ভাবে, সেটার সঠিক সমাধান দিতে পারেনি। এই জায়গায় তারা ব্যর্থ হয়েছে। কাশ্মীর ক্রাইসিস, কাশ্মীর ক্রাইসিসটা আমাদের একেবারে প্রতিবেশী রাষ্ট্র কাশ্মীর ক্রাইসিস, এটারও সঠিক সমাধান জাতিসংঘ দিতে পারেনি। একটু তোমাদের বলে রাখা ভালো, 1947 সালে যখন ভারত স্বাধীনতা আইন হয়, ব্রিটিশরা যখন ভারত স্বাধীনতা আইন করে, তোমরা হয়তো জানো, তারপরেও আমি একটু যোগ করি, তখন ভারত স্বাধীনতা আইনের একটা ক্লজের মধ্যে, একটা ধারার মধ্যে ছিল যে সমস্ত রাজন্য বর্গগুলো, অর্থাৎ ব্রিটিশ ডমিনিয়নের মধ্যে যারা যে সমস্ত ডমিনিয়ন গুলো আছে, তারা ইচ্ছে করলে স্বাধীনও হতে পারবে, ইচ্ছে করলে তারা ভারত অথবা পাকিস্তানের সাথে থাকতে পারবে। তো এই ক্লজে অনুসারে কাশ্মীর স্বাধীন হওয়ার কথা। কাশ্মীর ছিল ভারতেরও দখলে নয়, পাকিস্তানেরও দখলে নয়, অর্থাৎ এটা ব্রিটিশ শাসনে, ব্রিটিশদের সরাসরি দখলে ছিল না, ব্রিটিশদের করত রাজ্য ছিল। কাশ্মীরের সরকার বা রাজা ছিল হরি সিং। ওই হরি সিং ব্রিটিশ সরকারকে কর দিত বার্ষিক, অ্যানুয়ালি। কিন্তু 1947 সালে যখন ভারত পাকিস্তান নামক দুটি রাষ্ট্র সৃষ্টি হয়, তখন কাশ্মীরের রাজা ছিল হিন্দু, কাশ্মীর অধিকাংশ জনগণ ছিল মুসলমান। মুসলমানরা চাচ্ছিল পাকিস্তানের দিকে যেতে, আর রাজা চেয়েছে হিন্দু ওই ইয়ার দিকে আসতে, ইন্ডিয়ার সাথে আসতে। ফলশ্রুতিতে এই কাশ্মীর ইস্যুতে 1947 সালে ভারত পাকিস্তানের মধ্যে একটা যুদ্ধ হয়। সেই যুদ্ধে কাশ্মীরের একটা বড় অংশ পাকিস্তান দখল করে নিয়ে নেয়, যেটা আজাদ কাশ্মীর হিসেবে আমরা পরিচিত, আমরা জানি। প্রায় 78,000 বর্গ কিলোমিটার। আর কাশ্মীরের আরেকটা অংশ ভারত দখল করে, সেটা হচ্ছে ভারতীয় কাশ্মীর, জম্মু এবং কাশ্মীর, যেটা 1,10,00,000 বর্গ কিলোমিটার মতো, 1,10,000 বর্গ কিলোমিটার মতো। আর আকসাই কাশ্মীর, কাশ্মীরের একটা বড় অংশ পূর্ব পাশে, যেটা বৌদ্ধ অধ্যুষিত, ওই এলাকাটা চায়না দখল করে নিয়ে নেয়। অর্থাৎ কাশ্মীর 1947 সালের আগে যে কাশ্মীর ছিল, সেই কাশ্মীর এখন 3টে রাষ্ট্রের মধ্যে বিভক্ত হয়ে গেছে। কাশ্মীরি যে নৃতাত্ত্বিক পরিচয়, সেটা এখন 3টি রাষ্ট্রের মধ্যে ভাগ হয়ে গেছে, ভারত, পাকিস্তান এবং চায়না। এই কাশ্মীরের সমস্যার সঠিক সমাধান জাতিসংঘ দিতে পারেনি। 1957 সালে জাতিসংঘের নেতৃত্বে, জাতিসংঘের মাধ্যমে একটা সাধারণ গণভোট হওয়ার কথা ছিল ভারত পাকিস্তানের মধ্যে কাশ্মীর ইস্যুতে, সেটাও শেষ পর্যন্ত ভারত নাকচ করেছে, এবং এই ক্ষেত্রে জাতিসংঘ কার্যকরী কোনো ভূমিকা রাখতে পারে না। প্যালেস্টাইন ক্রাইসিস, প্যালেস্টাইন ক্রাইসিস সম্পর্কে আমরা সবাই জানি, এটা নতুন করে যোগ করতে হবে না। 1948 সালে একেবারে রাতের অন্ধকারে
মধ্যপ্রাচ্যের সবচেয়ে যে জায়গাটা উর্বর, সবচেয়ে জায়গাটা সুন্দর জায়গা ছিল বর্তমানে সময়ে, সেই জায়গাটা সারা বিশ্ব থেকে ইহুদি এসে রাতের অন্ধকারে ফিলিস্তিনিদেরকে হটিয়ে ওই জায়গাটা দখল করে নেয়। অর্থাৎ যেটা ইসরায়েল, যে জায়গা, ইসরায়েল যে রাষ্ট্র, সেই রাষ্ট্র ফিলিস্তিনিদের ছিল, তাদেরকে হটিয়ে, তাদেরকে মেরে বাড়ি থেকে বের করে দিয়ে ওই জায়গাটা ইসরায়েলকে দখল করে নিয়েছে। তো এই ক্রাইসিসের, ফিলিস্তিন ক্রাইসিসের অনেকগুলো পরিকল্পনা হয়েছে, রোড ম্যাপ হয়েছে, অনেক আলোচনা হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত ফিলিস্তিন নামক একটা নতুন রাষ্ট্র পৃথিবীর বুকে এখনো আমরা দেখিনি। এই প্রতিষ্ঠার পর থেকে প্রায় আজকে 70-72 বছর হয়ে যাচ্ছে, এর মধ্যে আমরা ফিলিস্তিন সংকটের সঠিক সমাধান জাতিসংঘ দিতে পারেনি। ফেলিউর টু এনশিওরিং ডিসআর্মামেন্ট, অর্থাৎ নিরস্ত্রীকরণের পথে এই জাতিসংঘ বড় ধরনের ব্যর্থ হয়েছে, এটা আমরা বুঝতেই পারছি। নিরস্ত্রীকরণটা আমরা একটা ক্লাসেও বুঝিয়েছি আমি, এটার ব্যাখ্যার প্রয়োজন নেই। তারপর ফেলিউর টু প্রিজার্ভ দি হিউম্যান রাইটস, অর্থাৎ যে মানবাধিকার রক্ষার বিষয়টা, ওই জায়গাতেও আমরা জাতিসংঘের ব্যর্থতার বিষয়টা বড়ভাবেই আমাদের চোখে আসছে। রেফারেন্স, তোমাদের কোনো কোয়েরি থাকলে বলতে পারো। থ্যাঙ্কস। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি আলোচনার একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আশা করি তোমরা এই আলোচনার মাধ্যমে সমৃদ্ধ হবে, তোমরা আলোচনাটা এনজয় করবে এবং তোমাদের কাজে আসবে। পরীক্ষায় তোমরা শিখতে পারবে, বাস্তব জীবনে তোমাদের এটা কাজে আসবে। একজন শিক্ষিত সচেতন মানুষ হিসেবে এর মাধ্যমে তোমরা উপকৃত হবে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।